আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুদ্ধের ১৭০তম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের ২টি মার্কাবা ট্যাঙ্ক ও একটি মিলিটারি বুলডোজার ধ্বংস করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এছাড়া ইসরায়েলের ৩ সেনাকে হত্যা করেছে হামাসের স্নাইপার ইউনিটের যোদ্ধারা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড রবিবার গাজায় গাইডেড মিসাইল ও আরপিজি শেল হামলা চালিয়ে দখলদার বাহিনীর ২টি সামরিক যান ধ্বংস করেছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, রবিবার এসব লড়াই ও হামলা হয়েছে প্রধানত উত্তর গাজায়, যা থেকে বোঝা যাচ্ছে এখনও গাজার উত্তরাঞ্চলে যথেষ্ট শক্তি নিয়ে অবস্থান করছে প্রতিরোধ সংগঠনগুলো। প্রতিদিনই তারা দখলদার বাহিনীর ওপর একের পর এক সফল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার তারা আল ইয়াসিন 105 শেলের আঘাতে ২টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক ও একটি D9 মিলিটারি বুলডোজার ধ্বংস করেছে। প্রথম দফায় গাজার পশ্চিমাঞ্চলের তালাল হাবা এলাকায় একটি ট্যাঙ্কের ওপর হামলা চালানো হয়। এরপর উত্তর গাজার বেইত আল হানুন এলাকায় পরপর একটি ট্যাঙ্ক ও একটি বুলডোজার ধ্বংস করে যোদ্ধারা। এদিন আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলের ৩ সেনাকে গুলি করে হত্যা করে হামাসের স্নাইপার ইউনিটের যোদ্ধারা। একই এলাকায় ইসরায়েলি সেনারা একটি ভবন ঘেরাও করলে সেখানে দুর্গ বিধ্বংসী টিবিজি শেল দিয়ে হামলা চালায় যোদ্ধারা। হামলায় বেশ কিছু দখলদার সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে আল কাসাম। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির আল শিফা হাসপাতালের দক্ষিণ দিকের আবু আলী সাউথ গোলচক্কর এলাকায় গাইডেড মিসাইল হামলায় ইসরায়েলের একটি সামরিক যান ধ্বংস করেছে। আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের ওপর মর্টার হামলাও চালিয়েছে আল কুদস ব্রিগেডের সেনারা। এছাড়া খান ইউনিস শহরের আল আমল এলাকায় আরপিজি শেল দিয়ে ইহুদিবাদীদের একটি সামরিক যানে হামলা চালিয়েছে যোদ্ধারা। খান ইউনিসের পুরাতন আল হিলাল সড়কে মেশিন গান ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে দখলদার বাহিনীর সাথে লড়াই করেছে প্রতিরোধ যোদ্ধাদের একটি দল। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে হামাসের দেওয়া শর্তে নতুন করে আরও নমনীয়তা দেখাচ্ছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে এই বিষয়ক একটি নথি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছে পাঠানো হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12-এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের বেঁধে দেওয়া কিছু শর্ত মেনে নিতে রাজি আছে তেল আবিব। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের কাছ থেকে জবাব আশা করছে ইসরায়েল। তবে তারা বলছে, যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এখনও 50-50। গত মাসে প্যারিসের মধ্যস্থতাকারীরা চুক্তির যেই কাঠামো উপস্থাপন করেছিলেন তাতে ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে পর্যায়ক্রমে ৪০ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু চ্যানেল 12 বলছে, ইসরায়েল এখন তার দ্বিগুণ অর্থাৎ ৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে প্রস্তুত। ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩টি ধাপে হামাস ৪০ জন নারী, শিশু ও অসুস্থ বন্দীকে মুক্তি দিলে তারা কারাগার থেকে ৮০০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে। কোনো কোনো হিব্রু মিডিয়ায় অবশ্য ৭০০ জন মুক্তির কথা বলা হয়েছে। চ্যানেল 12 জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে এই প্রথম ইসরায়েল বলেছে বেসামরিক লোকদের উত্তর গাজায় ফিরতে দেবে। সংলাপের সাথে জড়িত এমন একটি ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কিছু শর্ত সাপেক্ষে নাগরিকদের উত্তর গাজায় ফিরতে দিতে চায় ইসরায়েল। সেক্ষেত্রে পুরুষ নাগরিকদের ফিরতে নাও দেওয়া হতে পারে। তবে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করতে রাজি নয় এবং যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তারা আবার হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। কিন্তু হামাস বলছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া তারা আর কোনো বন্দীকে মুক্তি দেবে না। যে কারণে গত ১ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, বিভিন্নভাবে সতর্ক করা সত্ত্বেও গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান হবে মস্ত বড় ভুল। সংবাদ মাধ্যম এবিসি নিউজকে তিনি আরও বলেন, অনেক আলোচনা ও বৈঠকে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে রাফা শহরে বড় ধরনের সামরিক অভিযান চালানো ভুল হবে। ১ মাসেরও বেশি সময় ধরে গাজার রাফা শহরে অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল।
রাফা শহরটি মিশরের সীমান্তের কাছে অবস্থিত। ইসরায়েলি বর্বরতা শুরু হলে গাজার অন্য অঞ্চলগুলো থেকে প্রায় 15 লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছেন, যে কারণে রাফায় অভিযান না চালাতে ইসরায়েলকে বারবার সতর্ক করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ রাফা গাজার বাসিন্দাদের শেষ আশ্রয়। মিশরের সাথে সীমান্ত বন্ধ থাকায় তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। কমলা হ্যারিস সাক্ষাৎকারে বলেন, আমাকে গাজা উপত্যকায় আরও 2টি হাসপাতাল ঘেরাও করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আইডিএফের অব্যাহত গুলিবর্ষণে হাসপাতালের ভেতর রোগী এবং চিকিৎসা কর্মীরা আটকা পড়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, খান ইউনিসে তুমুল সংঘর্ষের মধ্যে আল আমাল ও আল নাসের হাসপাতালে ইসরায়েলি ট্যাঙ্ক হুট করে প্রবেশের ফলে তাদের এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি সাজোয়া বাহিনী আল আমাল হাসপাতাল বন্ধ করে দিয়েছে এবং এর আশেপাশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, আমাদের সবগুলো দলই এই মুহূর্তে চরম বিপদের মধ্যে রয়েছে এবং তারা সম্পূর্ণরূপে অচল। ইসরায়েলি সেনারা বুলডোজার নিয়ে অভিযান চালাচ্ছে, এমনকি ইসরায়েলি বাহিনী এখন আল আমাল হাসপাতাল প্রাঙ্গণ থেকে কর্মী, রোগী এবং বাস্তুচ্যুত সবাইকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে বলছে। হাসপাতালটি থেকে সবাইকে জোরপূর্বক তাড়াতে সেখানে বোমা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের দাবি, গাজার প্রধান হাসপাতাল আল শিফায় চলমান সংঘর্ষে 480 জন যোদ্ধাকে বন্দী করেছে তারা। প্রায় 5 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে গাজার হাসপাতালগুলোতে। এসব হাসপাতালকে ঘাঁটি এবং অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহার করে হামাস। তবে হাসপাতালের কর্মী এবং চিকিৎসকেরা এই দাবি অস্বীকার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রায় 1 সপ্তাহ ধরে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা আল শিফা হাসপাতাল থেকে কয়েক ডজন রোগী ও চিকিৎসা কর্মীকে আটক করেছে ইসরায়েল। গাজা উপত্যকা অবরোধ করে রাখায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে উত্তর গাজার কয়েক লাখ বাসিন্দা। ইসরায়েলের যুদ্ধে গাজার 85% মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া খাবার, ঔষধ ও খাওয়ার পানির তীব্র সংকটে ভুগছে গাজার বাসিন্দারা। জাতিসংঘ বলছে, উপত্যকার 60% অবকাঠামোই ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। দিন দুয়েক আগেই রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 133 জন নিহত হয়েছেন এবং এই হামলাটিকে গত 20 বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ভয়াবহ সেই হামলার পর নড়ে চড়ে বসেছে ফ্রান্স সরকার। মূলত মস্কো হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিম ইউরোপের এই দেশটিতে সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে হামলার ঘটনার পর ফরাসি সরকার তার সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করেছে বলে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন। রোববার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর তিনি একথা জানান। মূলত প্যারিসে অলিম্পিক গেমস আয়োজনের কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। চলতি বছর জুলাই মাসের 26 তারিখ থেকে প্যারিসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, ইসলামিক স্টেটের হামলার দায় স্বীকার এবং আমাদের দেশের ওপর এই ধরনের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স বলছে, ফ্রান্সের সন্ত্রাসী হামলার সতর্কতা ব্যবস্থার 3টি স্তর রয়েছে এবং সর্বোচ্চ স্তরটি ফ্রান্সে বা বিদেশে আক্রমণের প্রেক্ষিতে বা যখন কোনো হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন জারি করা হয়। সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল দেওয়ার পাশাপাশি ব্যতিক্রমী নানা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে পোলিশ সেনাবাহিনী। রোববার ইউক্রেনের কয়েকটি শহরে আঘাত হানার আগে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ব্যাপারে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাইবে পোল্যান্ড। পোল্যান্ড বলেছে, মস্কো তার প্রতিবেশী ইউক্রেনের ওপর আক্রমণ বাড়িয়েছে। সেই বোমা বর্ষণের অংশ হিসেবেই ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানিয়েছিল রুশ বাহিনী। তারই একটি ক্ষেপণাস্ত্রই ঢুকে পড়েছিল পোল্যান্ডের আকাশসীমায়। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাও কোসেনিয়াক কামিজ বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ হামলার পর সব ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এবং বিমান বাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড। তিনি বলেছেন, পোলিশ ভূখণ্ডে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার ইঙ্গিত দেখা দিলে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে গোলা ছুড়ে ভূপাতিত করা হতো। পুলিশ সেনাবাহিনী বলেছে, ভূমি থেকে প্রায় 1300 ফুট ওপরে প্রতি ঘণ্টায় প্রায় 800 কিলোমিটার বেগে যাওয়া ক্ষেপণাস্ত্রটি
প্রায় 2 কিলোমিটার সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছিল। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি এক বিবৃতিতে বলেছেন, আমরা রুশ ফেডারেশনকে ইউক্রেনের জনগোষ্ঠী এবং ভূখণ্ডের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী বিমান হামলা বন্ধ করতে, যুদ্ধ শেষ করতে এবং দেশের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করতে বলেছে। এদিকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে নোঙর করে রাখা রাশিয়ার 2টি বড় জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। সে সঙ্গে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর ব্যবহার করা স্থাপনায় হামলা চালানো হয়েছে। রোববার ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, সাময়িকভাবে দখল করে রাখা ক্রিমিয়া উপদ্বীপে নোঙর করে থাকা রুশ জাহাজ আজভ ও ইয়ামালে সফলভাবে আক্রমণ করা হয়েছে। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের একটি যোগাযোগ কেন্দ্র সহ কয়েকটি স্থাপনাতেও রাতভর হামলা করা হয়েছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।